যে আমি সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি না নিয়ে শিক্ষকতা পেশায় কেন আমি জড়িত হয়েছি, এই প্রশ্নের উত্তর চাচ্ছেন। আমি শিক্ষকতা হলো আসলে সকল পেশার মধ্যে শিক্ষকতা পেশাকে মানুষ মহান পেশা হিসেবে চিহ্নিত করা হয়। তো একটা মহান পেশার মধ্যে কাজও মহান, কারণ শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। এই প্রবাদটা লোকমুখে আমরা বহু শুনেছি। এই মানুষ গড়ার কারিগররা যদি মানুষ গড়ে দিয়ে ওই মানুষগুলো যদি দেশের, সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে নিজের জীবিকা নির্বাহের জন্য চাকরিতে প্রবেশ করে দেশের সেবা করতে পারে, ইচ্ছে গর্বের বিষয় আর কি থাকতে পারে। সেজন্যেই আমি আসলে এক বাক্যে বলব যে শিক্ষকতা আমি পেশা বেছে নিয়েছি এবং আমি শিক্ষকতা আজ 33 বছর পর্যন্ত করছি। আপনার শিক্ষকতা জীবনে সফলতার দিক নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবেন। জনাব জামাল ভাইকে, আমার শিক্ষকতার সফল দিকগুলো কথা আপনি বলেছেন। আসলে আমি জানি না যে আমার এই দীর্ঘ শিক্ষকতার সফলতার সঠিক দিকগুলো কী কী। তারপরেও আমি প্রথমে একটা কথা বলতে পারি, গত সপ্তাহে আমার একজন রিটায়ার্ড শিক্ষক জনাব আবুল কালাম আজাদ সাহেব এই আমার কাছে এসে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন, গল্প গুজব করেছেন। জানি না আমি কেন জানি উনি আমাকে বলেছেন যে স্যার আপনি একজন সফল প্রধান শিক্ষক। উনি কিন্তু বলতে পারবেন উনি কেন জানি আমাকে একজন সফল প্রধান শিক্ষক বলেছেন, উত্তরটা ওনার কাছে আছে। তবে আমি এইটুকু বলতে পারি, আমি এই বিদ্যালয়ে 2005 সালে প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি। 2009-এ আমি পূর্ণাঙ্গ প্রধান শিক্ষক হই। এরপরে আমি এই বিদ্যালয়ের জন্য অভিভাবকদেরকে উদ্বুদ্ধ করে আমি 10 ঘন্টা অর্থাৎ 60 ডেসিমেল সম্পত্তি এই বিদ্যালয়ের জন্য ক্রয় করেছি। আমার এই বিদ্যালয়ের 1 একর 65 ডেসিমেল সম্পত্তির একটা দলিল ছিল। ওই দলিলের কোনো সম্পত্তি 13 ডিসিম শুধু বাংলাদেশ সরকারের শিক্ষা বিভাগ 90-তে রেকর্ড হয়েছে, আর কোনো সম্পত্তি ছিল না। আমি এটা দেখেই আমি জমি কিনে নামি এবং আপনাদের দোয়ার বরকতে 10 জনের দোয়ার বরকতে আমি 10 ঘন্টা জমি মানুষদের থেকে সহযোগিতা নিয়ে, আর্থিক সহযোগিতা নিয়ে, স্টেক হোল্ডারদের থেকে সহযোগিতা নিয়ে আমি এই যে বিদ্যালয়ের জন্য ক্রয় করতে পেরেছি। এরপর এই বিদ্যালয়ের এই যে ভবন এবং এই যে বিদ্যালয়ের আশেপাশে যেগুলি দেখছেন, বিশেষ করে আমার আমলেই এগুলো আমি উন্নত করতে পেরেছি সবার সহযোগিতা। তো এছাড়া আমার জীবনের শিক্ষকতার সফলতা সবচেয়ে এখানে আমার অনেক ছাত্র ছাত্রী যারা লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, তারা আজকে বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে, শিক্ষকতা ডিপার্টমেন্টেও বিশেষ করে আমার ছাত্র আছেন, পুলিশ ডিপার্টমেন্টে অনেক আমার ছাত্র আছেন, চাকরি করেন, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে, তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আমার ছাত্র ছাত্রী আল্লাহর রহমতে চাকরিতে আছেন। তো আমি মনে করি আমার এই শিক্ষকতা করার কারণেই আমার হাতের উপর দিয়ে যারা শিক্ষিত হয়ে আজকে দেশের এই সমস্ত নিজের জীবিকা নির্বাহের জন্য চাকরি করছেন, তারা দেশের সেবা করছেন, দেশের সেবা করে দেশকে এগিয়ে নিচ্ছেন, এখানেই আমার সফলতা। এরা লেখাপড়া করে দাম্পত্য জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রের ক্ষেত্রে কতটুকু অবদান রাখতে পারবে বলে মনে করছেন? মনীষীরা বলেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব।
এই প্রভাবটাকে যদি এই ভাবটাকে যদি আমরা সম্প্রসারণ করি, তাহলে আমরা একটাই বুঝি যে মেয়েরা শিক্ষিত না হলে দেশ শিক্ষিত হবে না, পরিবার শিক্ষিত হবে না, সমাজ সামাজিক অবকাঠামোর ভিত মজবুত হবে না, রাষ্ট্রীয় পর্যায়ে একটা রাষ্ট্রকে গড়ে তোলার, একটা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য মেয়েদের অবদান অনস্বীকার্য। একটা কথা আছে, প্রবাদ আছে, এই জগতে যাহা কিছু চির কল্যাণকর, অর্ধেক গড়িয়েছে নারী, অর্ধেক গড়েছে নর। তাহলে আমরা যদি এই বাক্যটাকে যদি আমরা স্মরণ করি, তাহলে পুরুষদের পাশাপাশি মহিলাদের মেয়ে শিক্ষিত হওয়ার দরকার আছে। আর যে পরিবারের মা শিক্ষিত, আপনি দেখবেন ওই পরিবারের ছেলেমেয়েরাও শিক্ষিত হয় এবং ওই পরিবারের ছেলেমেয়েরা আদর্শবান হয় যদি আদর্শ হয়। আর আমি মনে করি একজন সুশিক্ষিত মা, একজন সুশিক্ষিত মেয়ে, একজন সুশিক্ষিত মা যেমন সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, একজন সুশিক্ষিত বউ পরিবারকে আলগে রাখতে সক্ষম হবে। কারণ শ্বশুর, শাশুড়ি, দেবর, সবাইকে ম্যানেজ করে চলার মতো তার সে অবস্থা সৃষ্টি হয়। যেমন মেয়েরা শিক্ষিত হলে পারিবারিকভাবে যেমনিভাবে একটা সুফল আসে, তেমনিভাবে মেয়েরা চাকরি ক্ষেত্রেও মেয়েরা দেশের, সমাজের এবং রাষ্ট্রের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখার। আর নারী শিক্ষার প্রতি আরও বেশি বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানালাম। ধন্যবাদ। করলে আপনারা মাধ্যমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে পারতেন, আরও ব্যবহার করতে পারতেন, জাতিকে নতুন নতুন মেধা উপহার দিতে পারতেন। আপনার এই প্রশ্নের জন্য মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে আপনি যে প্রশ্নটা করেছেন, এবং মান উন্নয়নের জন্য সরকার, সমাজ, অভিভাবক, শিক্ষক সকলেরই করণীয় আছে। প্রথমত আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হলে প্রথমত অবকাঠামো উন্নয়ন দরকার। এখনও অনেক প্রতিষ্ঠান আছে, অবকাঠামোগত সমস্যা আছে। তারপর মাধ্যমিক শিক্ষা উপকরণ, প্রয়োজনীয় বিষয়ভিত্তিক সংশ্লিষ্ট শিক্ষা উপকরণগুলো যদি আরও বেশি বেশি সরবরাহ করা যায়, তাহলে পাঠদান পদ্ধতিতে অনেক সহজ হয়। কেননা মৌখিক লেকচারে পাঠ দিলে শিক্ষার্থীদের মনে স্থায়ী কম হয় শিক্ষাটা, আর উপকরণের মাধ্যমে উপকরণ দেখিয়ে বাস্তবে যদি পাঠদান করা হয়, তাহলে দেখা যায় শিক্ষার্থীদের স্মরণ শক্তিতে এটা সেট হয়ে যায়। এদিকে শিক্ষার্থীরা মেধাবী হতে একটু সহায়ক হয় শিক্ষা উপকরণগুলোর মাধ্যমে। সেজন্য শিক্ষা উপকরণ আরও বেশি দরকার। এরপরে শিক্ষা ব্যবস্থায় আমাদের কারিকুলাম, সুনির্দিষ্ট কারিকুলাম আসলে ঘন ঘন চেঞ্জ না করে বিভিন্ন গবেষণার মাধ্যমে এমন একটা পর্যাপ্ত প্রয়োজনীয় আমাদের দেশে কারিকুলাম প্রণয়ন করা দরকার, যেটা দীর্ঘদিন ধরে চললে এই কারিকুলাম সম্পর্কে যেমনিভাবে রাষ্ট্রের কর্মকর্তারা অবগত থাকবেন, তেমনিভাবে শিক্ষকদের নুকুদর্পণে এই কারিকুলাম থাকবে। আর ওই কারিকুলাম ভিত্তিক শিক্ষকরা যখন শিক্ষাদান করবেন, পাঠদান করবেন, শিক্ষার্থীরা আদর্শবান, উচ্চশিক্ষার শিক্ষিত ম্যারিটোরিয়াস হতে সেখানে তেমন আর কোনো বাধা থাকবে না। এই পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার। এরপর আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের বিশেষ করে একটা কথা আছে, পেটে দিলে পিঠে সয়। এই প্রবাদটা দরকার। কেন বলছি কথাটা? যে মাধ্যমিক শিক্ষা নয়, শুধু আমাদের দেশের শিক্ষা বিভিন্ন স্তরে বৈষম্য রয়েছে। একটা হলো একই কারিকুলাম আমরা মাধ্যমিক বেসরকারি টিচাররাও পড়াই, আর একই কারিকুলাম কিন্তু সরকারি টিচাররাও পড়ান। দেখা গেল
ওনাদের সুযোগ সুবিধা বেশি, আমাদের বেসরকারি শিক্ষকদের এমপিভুক্ত টিচারদের সুযোগ সুবিধা ওনাদের সমান নয়। এখানে যে একটা বৈষম্য কাজ করে, এই যে মাধ্যমিক শিক্ষকরা যে দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করে, এই যে মাধ্যমিক শিক্ষকদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই পরিমাণ আর্থিক অনুদান বা বেতন ভাতাদি সরকার থেকে পায়, এটা আসলে একজন শিক্ষকের পারিবারিকভাবে পরিবারকে শান্তিতে এবং বিশেষ করে প্রয়োজন সাপেক্ষে পরিবারকে চালাতে সক্ষম সমর্থ হয় না। সেজন্য সরকারকে এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় জনাব তারেক রহমানের সাহেবের প্রতি আমার আকুল আবেদন যে আমাদের এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে যেন এমপিভুক্ত শিক্ষকদেরকে যেন জাতীয়করণ করা হয়, সরকারিকরণ করা হয়। এদিক থেকে শিক্ষকরা যেন আর্থিক সচ্ছলতা আরও বৃদ্ধি পাবে, তখন শিক্ষকদেরও আরও আগ্রহ বেড়ে যাবে এবং শিক্ষকরা আরও সামাজিকভাবে পারিবারিকভাবে যখন শিক্ষকরা স্বতঃস্ফূর্ত থাকবে আর্থিক দিক থেকে, তেমনিভাবে শিক্ষা ব্যবস্থায় ও পাঠদান পদ্ধতিতেও আরও বেশি বেশি অবদান শিক্ষকরা রাখতে পারবে। কবি নজরুল ও নেপোলিয়ান ব্রোমাইডের উদাহরণগুলি দিয়ে তিনি জাতিকে বন্ধুত্ববরণ থেকে মুক্ত করার জন্য সকল মেয়ের গার্ডিয়ানদেরকে নারী শিক্ষা দিতে দৃষ্টি আকর্ষণ করার জন্য আহ্বান জানালেন। তিনি শিক্ষকদের মাধ্যমে শ্রেণী ভেদাভেদ না রেখে সকল শিক্ষককে জাতীয়করণ আওতায় এনে সকলকে সমদৃষ্টিতে সুষম করার জন্য আহ্বান জানালেন। তিনি বারবার বুঝাইতে চাইলেন, জনাব তারেক রহমান, আপনি শিক্ষকদের হৃদয়ে বহমান। আজকে ক্ষুধার জ্বালা কাঁদছে শিক্ষক, অথচ শিক্ষক ছাত্রছাত্রীর গার্ডিয়ানে এসে শিক্ষার মান খুঁজছে। ক্ষুধার জ্বালা অশোষিত শিক্ষক বারবার তিনি শিক্ষকদেরকে জাতীয়করণ করার জন্য আহ্বান করলেন। জনাব জাহাঙ্গীর আলম ব্যক্তি উদ্যোগে ব্যক্তি দৃষ্টিকোণ থেকে কিছু চাল নেই বাংলাদেশ সরকার বাহাদুরের নিকট। আমার আশা ও বিশ্বাস, সকল শিক্ষক যদি জনাব জাহাঙ্গীর আলমের মতো এমন দায়িত্বশীল দায়িত্ববান আচরণ করতেন, তাহলে বিশ্বের বুকে বাঙালি জাতি শিক্ষিত জাতি হিসেবে স্বীকৃতি লাভ করতে পারত। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, মানব সমাজ টিভি, বড়ালিয়া উচ্চ বিদ্যালয়, সদর, লক্ষ্মীপুর।